তো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত 27 জুন 2024 মুক্তি পেয়েছে বহুল আলোচিত এবং প্রতীক্ষিত মুভি কালকি 2898 এডি। মুভিটি মূলত হিন্দু মাইথোলজি এবং সায়েন্স ফিকশনের কম্বিনেশনে তৈরি। কালকি 2898 এডি মুভিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাদুকোন, দিশা পাতানি, দুলকার সালমান এবং বিজয় দেবরাকোন্ডা। এদের মতো সুপারস্টারদের উপস্থিতি মুভিটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তো শুরু করছি আজকের মুভির এক্সপ্লেনেশন। হেই গাইস, দিস ইজ বর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কালকি 2898 এডি মুভিটিকে সম্পূর্ণরূপে এক্সপ্লেইন করব। মুভির শুরুতে মহাভারতের সেই বিখ্যাত যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের একটি অংশ দেখানো হয়, যেখানে দেখা যায় যে যুদ্ধ প্রায় শেষ। যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্যের মৃতদেহ পড়ে রয়েছে, এখানে ওখানে আগুন জ্বলছে, চারিদিকে রক্তের গন্ধ। এর মধ্যে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা, তিনি হচ্ছেন অশ্বত্থামা। যারা মহাভারত সম্পর্কে জানেন তারা অবশ্যই চিনতে পারবেন অশ্বত্থামাকে, আর যারা জানেন না তাদের জন্য বলছি। অশ্বত্থামা হচ্ছেন গুরু দ্রোণাচার্যের পুত্র। অশ্বত্থামার যখন জন্ম হয় তখন ভগবান শিবের আশীর্বাদে তার মাথায় একটি দিব্যমণি তৈরি হয়। এই দিব্যমণিই তার পাওয়ার হাউস। বড় হতে হতে সে একজন ইনক্রেডিবল যোদ্ধাতে রূপান্তরিত হয়, যাকে হারানো অসম্ভব। কিন্তু মহাভারতের কাহিনীতে আমরা দেখি তিনি সৎ ও ন্যায়ের পথে থাকা পাণ্ডবদের পক্ষে নয়, বরং অসৎ উশৃঙ্খল কৌরবদের পক্ষ নেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পাণ্ডবদের বিপক্ষে অস্ত্র তুলে নেন। তার এইসব কর্মকাণ্ডে শ্রীকৃষ্ণ তার উপর রাগান্বিত ছিলেন। মুভির এই পর্যায়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধেরই শেষ পর্যায়ে দেখানো হচ্ছে। অর্জুন ও অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অনুরোধ করেন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে। অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফেরাতে পারলেও অশ্বত্থামা পারে না, কারণ সে ব্রহ্মাস্ত্র চালাতে পারত, কিন্তু ফেরার মন্ত্র তার জানা ছিল না। তার ব্রহ্মাস্ত্র গিয়ে আঘাত করে অর্জুন পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার উপর। ফলে যা হবার তাই হয়। শ্রীকৃষ্ণ অশ্বত্থামার এই কাজে প্রচন্ড রেগে যায় এবং অভিশাপ দেয় যে একসময় তুমি মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু আসবে না। তোমার শরীর পচে গলে যাবে, তুমি ছটফট করবে, মৃত্যু ভিক্ষা চাইবে, কিন্তু মরবে না। এটাই তোমার শাস্তি। অশ্বত্থামা বুঝতে পারে কত বড় ভুল সে করেছে। সে জানতে চায় আমার পাপের প্রায়শ্চিত্ত কি কখনো হবে না। কৃষ্ণ ভগবান তাকে একটি সুযোগ দেন এবং বলেন যে এরপর যে যুগ আসবে সেটা হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগে এক এনশিয়েন্ট ডেমন থাকবে যার নাম কলি। কলি পৃথিবীকে বরবাদ করে ছাড়বে। এরপর কলিকে মারার জন্য কৃষ্ণ জন্ম নেবে কালকি অবতারে। কালকি যে মায়ের গর্ভে জন্ম নেবে, কলি সেই মায়ের জন্মদানে বাধা প্রদান করবে যাতে কালকি জন্ম নিতে না পারে। তো তোমার কাজ হবে সেই মাকে রক্ষা করা, কালকির জন্মকে সুনিশ্চিত করা। এটা করতে পারলেই তোমার মুক্তি মিলবে। যখন পাপে পৃথিবী ভরে যাবে, বাতাসে বিষ থাকবে, গঙ্গার পানি শুকিয়ে যাবে, তখন তোমার মাথার মণি নিজেই তোমাকে খুঁজে নেবে। তুমি তখন বুঝে নিও সময় এসে গেছে। এই বলে কৃষ্ণ অশ্বত্থামার মাথার মণি খুলে নেয়। এরপর আমরা দেখি 2898 এডি, অর্থাৎ মহাভারত যুদ্ধের 6000 সাল পরের পৃথিবী। পৃথিবীর অবস্থা খুবই খারাপ। পৃথিবীর প্রথম শহর ছিল কাশী এবং শেষ শহরও কাশী। আর কিছুই অবশিষ্ট নেই। গঙ্গার জল শুকিয়ে গেছে, বাতাস বিষাক্ত, কোথাও কোনো গাছপালা নেই। পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে আছে তা সবই এই কাশীতেই বসবাস করছে। কিন্তু টেকনোলজিতে পৃথিবী অনেক এগিয়েছে। এই কাশীতেই রয়েছে একটি বিশাল বড় জায়গা এবং সুন্দর একটি অট্টালিকা যার নাম কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা, অ্যাডভান্স টেকনোলজি, সবুজ অরণ্য, বিশাল সমুদ্র এবং সব ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা। আর এখানে বসবাস করে এলিট শ্রেণীর মানুষজন। গরিব মানুষেরা বাইরে থাকে এবং তাদেরকে দিয়ে এলিট শ্রেণীর মানুষগুলো তাদের কাজকর্ম করায়, তাদের সাথে পশুর মতো আচরণ করে। তাদের ধরে এনে বিভিন্ন ধরনের রিসার্চ, পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই কমপ্লেক্সের প্রধান হচ্ছেন সুপ্রিমিয়া স্কিন, অর্থাৎ সেই পাওয়ারফুল ভিলেন কলি। তার কথা মতোই পৃথিবীটা এবং এই কমপ্লেক্সটা চলছে। তো আমরা শুকনো রাস্তায় একটি লোকজন ভর্তি গাড়ি দেখতে পাই। এই গাড়ির মধ্যে একটি লোক তার অসুস্থ বাচ্চাকে নিয়ে কাশি যাচ্ছে। বাচ্চাটি বেশি অসুস্থ, তার বাবা সবার কাছে একটু জল চাচ্ছে বাচ্চাটাকে খাওয়াবে বলে, কিন্তু কেউ দিচ্ছে না। তখন একজন বয়স্ক লোক জল দিয়ে তাকে হেল্প করে। অন্য মেয়েটি বলে ওঠে, তুমি কি এখানে নতুন? এখানে তো কেউ ফ্রিতে জল দেয় না। লোকটি বলে, হ্যাঁ নতুন। লোকটির নাম রুমি। রুমি বলে, তোমরা কি ভাই বোন? মেয়েটি বলে, কে বোন? আমি তো ছেলে। অর্থাৎ তার বাবা তাকে ছেলে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেন তা আমরা পরে বুঝতে পারবো। তারা কাশিতে নামতেই সুপ্রিমের সৈন্যরা এসে মেয়েদেরকে আলাদা করতে শুরু
শুরু করে, কারণ মেয়েদের বিক্রি করে তারা ভালো দাম পাবে। এটা দেখে মেয়েটির ভাই বলে, আমি মেয়ে খুঁজে দিলে আমাকে কত ইউনিট দেবে? ইউনিট হচ্ছে কারেন্সি, লাইক টাকা, এটা দিয়ে এখানে কেনা বেচা হয়ে থাকে। তো মেয়েটির ভাই সাথে সাথে তার বোনকে দেখিয়ে দেয়। মেয়েটির নাম রায়া। রায়া ততক্ষণে সেখান থেকে পালিয়েছে। এরপর দেখা যায় রায়া পালাচ্ছিল, তখন রুমির সাথে তার ধাক্কা লাগে এবং রুমি রায়াকে পালাতে হেল্প করে। রুমি জানায় যে সে হচ্ছে রিবেল। রিবেলরা অত্যাচারী সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে লড়াই করছে। রিবেলরা সাম্বালা নামক একটি গ্রামে থাকে। এই গ্রামটি পাহাড়ে ঘেরা এবং ইনভিজিবল একটি গ্রাম, যার খোঁজ কেউ জানে না। মারিয়াম নামে একজন মহিলা এই রিবেলদের লিডার। কাশিতে রুমি এসেছে একটি প্রেগনেন্ট মহিলার খোঁজে। এখানে জানিয়ে রাখা ভালো, কলিযুগে ডেভিল কলি পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে। তাকে ধ্বংস করতে শ্রীকৃষ্ণ কালকি অবতারে জন্ম নেবেন, কিন্তু কালকি কোন মায়ের গর্ভে জন্ম নেবেন এটা তো কেউই জানে না। সেই মাকে খুঁজতেই রুমি সাম্বালা থেকে কাশি এসেছে। এখানে আমরা দেখতে পাই একজন গর্ভবতী মহিলা যার নাম দিব্যা, তাকে আনা হয়। রুমির কাছে একটি স্পেশাল স্টোন রয়েছে। স্টোনটি কি আপনারা চিনতে পেরেছেন? এটি হচ্ছে অশ্বত্থামার মাথার সেই মণি। কালকি অবতারের জন্ম যে মায়ের গর্ভে হবে তার সংস্পর্শে আসলেই এই মণিটি জ্বলে উঠবে। তো রুমি দিব্যার পেটের কাছে মণিটি নিয়ে আসলেও মণিটি জ্বলে না। রুমি বুঝতে পারে যে দিব্যা সেই মা নয়। ততক্ষণে সুপ্রিমের সৈন্যরা তাদের ধরে নেয় এবং সুপ্রিমের কমান্ডার মানসের সামনে উপস্থিত করে। মানস রুমিকে জিজ্ঞেস করে যে সাম্বালা কোথায়। রুমি বলে না। মানুষ তখন বলে যে তুমি না বললে আমি প্রেগন্যান্ট মেয়েটিকে মেরে ফেলবো। রুমি বলতেই যাচ্ছিল, কিন্তু দিব্যা তাকে বলতে দেয় না। সে জানে বললেও মানস তাকে মেরে ফেলবে, না বললেও মানস তাকে মেরে ফেলবে। তো তারা কেউই বলে না এবং আলটিমেটলি মানস রুমি এবং দিব্যা দুজনকেই মেরে ফেলে। এরপর আমরা কিছু বাউন্টি হান্টার্সদের দেখি। তাদের কাজ হচ্ছে পালিয়ে থাকা রিবেলসদের ধরে দেওয়া। এর বদলে তারা কিছু ইউনিটস পায়। তো কারো কাছে 1 মিলিয়ন ইউনিটস হলেই সে কমপ্লেক্সে থাকার অনুমতি পায়। এই লোভেই তারা এগুলো করে। এইখানে আমরা দেখতে পাই আমাদের প্রতীক্ষিত চরিত্র ভৈরবাকে, অর্থাৎ প্রভাসকে, মাই ফেভারিট। সেও একজন বাউন্টি হান্টার। তার সাথে একটি এআই রোবট চালিত গাড়ি থাকে যার নাম বুজি। ভৈরবারও স্বপ্ন ছিল সে কমপ্লেক্সের ভিতর বসবাস করবে। ভৈরবা একজন অসাধারণ স্কিলফুল ফাইটার যে কখনো কোনো ফাইটে হারে না। তো এখানে আমরা ভৈরবার একটি মাইন্ড ব্লোয়িং ফাইট সিন দেখি এবং সে 5000 ইউনিটসে একজন রিবেলকে জিতে নেয়। এই রিবেলসটি আবার ভৈরবার পাগলা ফ্যান। ভৈরবার অবস্থা বর্তমানে খুবই খারাপ, মানে গরিবী হালতার। সে রেন্ট দিতে পারে না, অন্যদের থেকে ধার করা ইউনিটস ফেরত দিতে পারে না, কোন রকম জীবন যাপন করছে। সে একটি কাল ভৈরবের মূর্তি খুঁজে পায়। তখন একজন বুড়ো লোক বলে, কাল ভৈরব একদিন এই কাশি রক্ষা করতেন, এখন তোমাকেই কাশি রক্ষা করতে হবে। কিন্তু ভৈরবা এই কথাটাকে তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দেয়। সিন শিফট হলে আমরা দেখি এটি জায়গা খোঁড়াখড়ি করার সময় কাউন্সিলর বানি বিশাল একটি ধনু খুঁজে পায়। কাউন্সিলর বানি হচ্ছে সুপ্রিমের ডান হাত। এই বন্দুকটি কার সেটা জানা যায় না। এরপর আসে মুভির আরেকটি লিড রোল, অর্থাৎ দীপিকা পাদুকোন। তার নাম কি সেটা আমরা পরে জানতে পারবো। দীপিকা কমপ্লেক্সের ভিতরে একটি ডিপার্টমেন্টে কাজ করতো। এখানে সবাই একই রকম ড্রেস, একই রকম চুলের কাটিং এবং একই রকম চেম্বারে থাকতে দেওয়া হতো। তাদের প্রত্যেকের হাতে একটি নাম্বার, যেটা স্ক্যান করে তারা খাবার পেত। অনেকগুলো পদে অনেক গর্ভবতী মেয়েকে রাখা হয়েছে। এদেরকে দেখাশোনা করাই ছিল দীপিকার মতো মেয়েদের কাজ। এখানে আমরা জানতে পারি সুপ্রিম ইয়াস্কিনের জন্য এখানে প্রজেক্ট কে নামে একটি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেখানে মেয়েদেরকে সিডিং করা হয়। সিডিং এর ফলে পজিটিভ মেয়েদের পডে রেখে টেক কেয়ার করা হয়, আর যারা নেগেটিভ হয় তাদেরকে দিয়ে পজিটিভ মেয়েদের যত্ন আত্তি করা হয়। যারা গর্ভবতী হয় তাদের 120 দিন গর্ভাবস্থার পর তাদের বাচ্চা থেকে একটি সিরাম নিষ্কাশন করা হয়। এটা এই প্রজেক্টকে। কিন্তু দেখা যায় কোনো মেয়ে 120 দিন বাচ্চা ক্যারি করতে পারছে না, হয় বাচ্চা মারা যায় নয়তো মা মারা যায়। এ সময় কমান্ডার মানস সেখানে আসে এবং সায়েন্টিস্টদের বলে যে কি ব্যাপার, তোমরা এখনো সিরাম বের করতে পারছো না। সায়েন্টিস্টরা বলে কোনো মেয়ে 120 দিন বাচ্চা রাখতে পারছে না, হয় বেবি মারা যায় নয়তো মেয়েটাই মারা যায়। মানুষ বলে না, এখনই আমার সিরাম লাগবে, কারণ সুপ্রিম আমাকে ডেকেছে। তখন তারা একটি মেয়েকে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে সিরাম বের করার জন্য একটি চেম্বারে ঢোকায় এবং সিরাম বের করার ফলে মেয়েটি মারা যায়। মেয়েটিকে একটি টানেল দিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়। সিরাম নিয়ে মানুষ সুপ্রিমের কাছে যাবে। তখন সায়েন্টিস্ট বলে যে প্রজেক্ট কে সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। সুপ্রিম কি চায় সেটা না জানলে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, আমাকেও সুপ্রিমের কাছে নিয়ে চলো। তো তারা সবাই সুপ্রিমের কাছে যায় এবং সিরামটি সুপ্রিমকে দেওয়া হয়। সেটা তার শরীরে ইনজেক্ট করা হলে সে ধপ করে জলে পড়ে যায়। এখানে আমরা প্রথমবারের মতো সুপ্রিমকে দেখি। সে শূন্যে ভাসমান অবস্থায় বসে রয়েছে। এই চরিত্রটি কে অভিনয় করেছেন বলেন তো? হ্যাঁ, লিজেন্ডারি অ্যাক্টর কমল হাসান। তো সুপ্রিম পানি থেকে উঠে সায়েন্টিস্টের গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে
করে তুমি কি চাও। অর্থাৎ সায়েন্টিস্ট সিরাম চেঞ্জ করে বিষ দিয়েছিল, সেটা সুপ্রিম বুঝে ফেলে। সায়েন্টিস্ট বলে আমি পৃথিবীকে বাঁচাতে চাই। যাই হোক, সুপ্রিম তার চোখ থেকে এক ফোঁটা পানি বের করে সায়েন্টিস্টকে খাইয়ে দিলে সে মারা যায়। এরপর আমরা ভৈরবাকে দেখি, সে তার ভক্ত রিবেলটাকে তার জীবনের গল্প শোনায়। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, আমরা দেখি অভিনেতা দুলকার সালমানকে। সে একজন ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করেছে। ক্যাপ্টেন যুদ্ধের মধ্যে থেকে একটি বাচ্চাকে কুড়িয়ে পায়, সেই বাচ্চা হচ্ছে ভৈরবা। ক্যাপ্টেন ভৈরবাকে ছোট থেকে লালন পালন করে বড় করে এবং বিভিন্ন ধরনের ফাইট টেকনিক্স তাকে শেখায়। একটা সময় ক্যাপ্টেন জুয়ায় জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভৈরবাকে পর্যন্ত বিক্রি করে দেয়। বাট ভৈরবা উল্টা ক্যাপ্টেনকেই ধরিয়ে দেয়। ক্যাপ্টেন যাওয়ার সময় ভৈরবাকে বলে, এভাবেই থাকিস, বদলাস না। এরপর থেকে ভৈরবার লাইফের মোটো হলো সেলফিশনেস। এরপর আমরা রক্সিকে দেখি, সে কমপ্লেক্সের মধ্যে একটি কাজ পেয়েছে। এটা শুনে ভৈরবা তাকে রিকোয়েস্ট করে তাকেও সাথে নিয়ে যেতে। রক্সি ভৈরবাকে অনেক পছন্দ করত, এজন্য তার কথা ফেলতে পারে না। 1 ঘন্টার জন্য একটা পাস বানিয়ে দেয়, ভৈরবাকে কমপ্লেক্সে নিয়ে যায়। প্রথমবার কমপ্লেক্সে ঢুকে তারা সবকিছু দেখে হতবাক হয়ে যায়। কাজ বাদ দিয়ে এখানে ওখানে ঘুরতে থাকে, গাছ, গাছের ফল, সমুদ্র সব তারা জীবনের প্রথমবারের মতো দেখছে। এরপর তারা কমপ্লেক্সের মধ্যে একটি পার্টিতে যায় এবং সেখানে অনেক উল্টাপাল্টা ডান্স করে। ভৈরবার এইসব কাণ্ডকীর্তি দেখে গার্ডরা তাকে ধরে বাইরে বের করে দেয়। তো আমরা এরপর রায়াকে দেখি, সে পালাতে পালাতে মাটির নিচে একটি মন্দিরে চলে আসে। আর এখানেই শত শত বছর ধরে ধ্যানমগ্ন রয়েছেন অশ্বত্থামা। রায়ার উপস্থিতি সে টের পায় এবং তার কাছে সে তার মণিটা দেখতে পায় এবং বুঝতে পারে সময় এসে গেছে। অশ্বত্থামা মণিটা নেয় এবং কপালে পরে নেয়। এরপর দীপিকাকে দেখা যায়, সে 5 মান্থ প্রেগনেন্ট, বাট কেউ সেটা জানে না। সে এটা লুকিয়ে রেখেছে এবং সে তার বাচ্চাকে পৃথিবীতে আনতে চায়। তার সহযোগী লিলি জেনে যায় যে সে প্রেগনেন্ট এবং একটা পর্যায়ে লিলির বিশ্বাসঘাতকতার কারণে দীপিকা ধরা পড়ে যায়। সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় তার ক্ষমতা দেখে। যাই হোক, দীপিকাকে সেই চেম্বারে ঢোকানো হয় সিরাম নেওয়ার জন্য, বাট ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। সমস্ত কমপ্লেক্সের সিস্টেম ফেল করে। এই সময় দীপিকা টানেলে পড়ে যায় এবং অগ্নিকুণ্ডের দিকে যেতে থাকে। সেই মুহূর্তে লিলি তাকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ লিলি বিশ্বাসঘাতকতা করেনি, সেও একজন রিবেল। সে দীপিকাকে এখান থেকে বের করার জন্যই তাকে ধরিয়ে দিয়েছিল। এরপর তাদেরকে ধরার জন্য চারিদিকে সুপ্রিমের সৈন্যরা তল্লাশি শুরু করে। এক পর্যায়ে লিলি নিজেকে স্যাক্রিফাইস করে দীপিকাকে বের করে দেয়। তো বের হওয়ার সময় দীপিকা একটা জায়গায় আটকে যায়। সেখানে চারিদিকে অনেক আগুনের ফলকা আসছিল। তো দীপিকা সেই আগুনের মধ্যেই হেঁটে বেরিয়ে আসে, বাট আগুন দীপিকার কোনো ক্ষতিই করে না। এরপর সে বেহুশ হয়ে যায়। এরপর আমরা দেখি মানুষ আর বাণী কথা বলছে ধনুকটাকে নিয়ে। গতকাল পর্যন্ত ধনুকটাকে তোলা যাচ্ছিল, কিন্তু আজকে ধনুকটাকে কেউ স্পর্শ করতে পারছে না এবং পাওয়ারফুল মেশিন দিয়েও সেটাকে তোলা যাচ্ছে না, সেটি গলে যাচ্ছে। আমরা এখানে জানতে পারি এই ধনুকটি হচ্ছে অর্জুনের ধনুক গান্ডীব, যেটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। যাই হোক, দীপিকাকে লিলির দলের রিবেল লোকজন বাঁচিয়ে নিয়ে গাড়িতে করে সাম্বালার দিকে রওনা দেয়। এই গাড়িতে আমরা 3 জন লোককে দেখি, ভীরা, আজু এবং কায়রা। আজু এবং কায়রা রিলেশনশিপে আছে। তো কায়রা দীপিকার নাম দেয়, যেহেতু তুমি সাম 80, তো তোমাকে সুমতি নাম দিলাম। ততক্ষণে কমপ্লেক্স থেকে দীপিকার নামে সামান জারি হয়ে গিয়েছে যে দীপিকাকে ধরে আনতে পারবে সে 1 মিলিয়ন ইউনিট পাবে। একথা শুনে চারিদিকে বাউন্টি হান্টাররা তাদের খুঁজতে শুরু করে এবং সুপ্রিমের কিছু সৈন্য তাদের গাড়িটির সামনে চলে আসে। তো তারা এসে বলে গাড়িটার পিছন সাইড খোলো, আমরা দেখব। তখন কায়রা এবং আজ্জুর সাথে তাদের ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে কায়রা মারা যায় এবং আজ্জু আহত হয়। ভীরাকে মারতেই যাবে, তখন ওখানে রায়া চলে আসে। রায়া একটি ধমকি দেয় যে গানগুলো ফেলে দাও বলছি। একজন বলে, কেন রে, তুই আমাদের মারবি নাকি? তো রায়া বলে, না আমি মারবো না, আমার টিচার মারবে। তখন সামনে আসে অশ্বত্থামা, 8 ফুট লম্বা, বিশাল আকার। আমরা জানি অশ্বত্থামা একজন বর্ন ফাইটার, সে গুরু দ্রোণাচার্যের ছেলে। কি পরিমাণ স্কিলফুল সে হতে পারে বোঝাই যায়। এখানে সুমতির কাছাকাছি আসতেই অশ্বত্থামার মাথার মণি জ্বলে ওঠে এবং সে বুঝতে পারে সুমতিই হচ্ছে সেই মা যার গর্ভে কালকি অবতার জন্ম হবে। এরপর অশ্বত্থামা সবগুলো শয়তানকে মেরে তক্তা বানিয়ে দেয়, কিন্তু সেই মুহূর্তে
করতে সেখানে চলে আসে ভৈরবা। এখানে আমরা অশ্বত্থামা ও ভৈরবার একটি এপিক ফাইট দেখি এবং জীবনের প্রথমবারের মতো ভৈরবা হেরে যায়। যদিও তার এআই রোবট গাড়ি বুজ্জিও চেষ্টা করেছিল ভৈরবাকে বাঁচাতে, কিন্তু অশ্বত্থামা যেন ইনক্রেডিবল, তার পাওয়ারের কাছে ভৈরবা নিতান্ত শিশু। এরপর সবাই সাম্বালাতে এসে পৌঁছায়। সাম্বালার প্রবেশদ্বার আধুনিক টেকনোলজি দ্বারা সুরক্ষিত, সেটা সাধারণত ইনভিজিবল থাকে, দেখা যায় না। সাম্বালাতে অনেক লোক বাস করে, তাদের লিডার হচ্ছে মারিয়াম। সেখানে সবাই বিশ্বাস করে কলিযুগে কলিকে খতম করতে কালকি আসবে, আর কালকির জন্ম হবে যে মায়ের গর্ভে, তাকে প্রোটেক্ট করবে অশ্বত্থামা। সুমতিকে বরণ করার আয়োজন চলে। তখন একজন বলে, আমরা কিভাবে বিশ্বাস করব এই মেয়েটি কালকিকে জন্ম দিবে। তখন শত শত বছর পর সেখানে বৃষ্টি নামে। সবাই বিশ্বাস করে যে এই সেই মা। আমরা দেখতে পাই গ্রামের মাঝখানের বড় অশ্বত্থ গাছটিতে নতুন পাতা গজায়। এদিকে মানস ও কাউন্সিলর বাণীকে আলোচনা করতে দেখা যায়। বাণী বলে যে কয়েকদিনের মধ্যে আকাশে এমন একটি নক্ষত্র উঠবে, এই তিথিতে কালকি অবতারের জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের অবশ্যই সুমতিকে ধরতে হবে, কারণ এই জন্মটা যদি আমরা আটকে দিতে পারি তাহলে আগামী 6000 বছর আর এই নক্ষত্র উঠবে না, সুপ্রিম সেফ থাকবে। এখন ভৈরবাকে দেখা যায়, যাকে কমপ্লেক্সের বাউন্টি গ্রুপ থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং সে কখনো কমপ্লেক্সে ঢুকতে পারবে না, কারণ সে কমপ্লেক্সের সৈন্যদের মেরেছে। সেখানে মানস আসে। তখন ভৈরবা বলে, কেবল আমিই অশ্বত্থামার সাথে লড়তে পেরেছি, বাকি সবাই কিন্তু মারা গেছে, একমাত্র আমিই পারবো তার হাত থেকে সুমতিকে নিয়ে আসতে। তো তাকে চান্সটা দেওয়া হয়। এবার ভৈরবা তার সব টাকা পয়সা খরচ করে বুজ্জিকে আপডেট করতে লেগে পড়ে। এখানে আমরা সাম্বালা গ্রামের দৃশ্য দেখি। সুমতিকে নিয়ে অনেক আনন্দ উৎসব চলছিল। তখন সুমতি একটি ভীষণ দেখতে পায় যে তার চারপাশে মানুষ মরে পড়ে রয়েছে। তো সে অশ্বত্থামাকে বলে যে এখান থেকে আমার চলে যাওয়া উচিত, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষ মারা যাচ্ছে। যে এখনো পৃথিবীতেই আসেনি, তার জন্য এত রক্তবন্যা বয়ে যাচ্ছে, সে কিভাবে পৃথিবীর মঙ্গল করবে। অশ্বত্থামা তাকে বোঝায় যে এই বাচ্চাটাকে রক্ষা করাই আমাদের ধর্ম। এরপর আমরা রায়াকে এবং অশ্বত্থামাকে গল্প করতে দেখি। অশ্বত্থামার হাতে একটি লাঠি রয়েছে। তো আমরা জানতে পারি এই লাঠিটা হচ্ছে কর্ণের বিজয় ধনুকের একটি অংশ, যেটা অর্জুনের গান্ডীবের থেকেও বেশি শক্তিশালী, কারণ ভগবান পরশুরাম নিজে এটি কর্ণকে দিয়েছিলেন। তো রায়া বলে, তাহলে তুমি এই লাঠিটা ব্যবহার করো না কেন? অশ্বত্থামা বলে যে এটা যেহেতু কর্ণের, তো কর্ণই শুধু এটাকে ব্যবহার করতে পারবে, আর কেউ নয়। এই অস্ত্রটা দিয়েই কর্ণ কুরুক্ষেত্রের মাঠে আমাকে অর্জুনের গান্ডীব থেকে বাঁচিয়েছিল। এবার আমরা ভৈরবাকে দেখতে পাই, সে তার শেষ ইউনিটটা খরচ করে বুজ্জিকে আপডেট করে ফেলেছে। বাট সাম্বালা যেতে হলে তো তাকে সাম্বালার কাউকে লাগবে, কারণ সাম্বালার মানুষ ছাড়া কেউই জানে না সাম্বালা কোথায়। তখন সে সেই রিবেলটাকে মুক্ত করে দেয়, যাকে সে এতদিন ধরে রেখেছিল। ভৈরবার অবস্থা দেখে সে ভৈরবাকে তাদের দলে যোগ দিতে বলে এবং সাথে করে সাম্বালা নিয়ে যেতে চায়। ভৈরবা তার অফার অ্যাকসেপ্ট করে এবং সাম্বালার উদ্দেশ্যে রওনা দেয় তার এআই গাড়ি বুজ্জিতে চড়ে। সাম্বালা পৌঁছানোর পর রিবেল ছেলেটাকে দেখে তাদের কেউ আটকায় না এবং ভৈরবা জেনে যায় সুমতি কোথায় আছে। তো ভৈরবা সবাইকে অজ্ঞান করে দিয়ে সুমতিকে ধরতে যায়। অন্যদিকে অশ্বত্থামা সুমতির কাছে গিয়ে বলে যে এখানে আমাদের বিপদ হতে পারে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা বের হতেই দেখে সেখানে তাদের সামনে অশ্বত্থামা দাঁড়িয়ে, অর্থাৎ দুইজন অশ্বত্থামা। দুই অশ্বত্থামার ফাইট লেগে যায় এবং আসল অশ্বত্থামার লাঠির সামনে নকল অশ্বত্থামার নকল লাঠি মুহূর্তেই দুই টুকরো হয়ে যায় এবং নকল অশ্বত্থামা মুখ থুবড়ে পড়ে। আমরা দেখি এটা আর কেউ নয়, ভৈরবা। সে কিন্তু অশ্বত্থামাকে পরাজিত করার জন্য ফুল প্ল্যান করে এসেছে এবং তার গাড়িটিকে একটা এআই রোবটে পরিণত করে তার ভিতরে বসেই অশ্বত্থামার সাথে ফাইট করতে থাকে। দুজনের মধ্যে তুমুল ফাইট হয়, কিন্তু ভৈরবা যতই আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক অশ্বত্থামার শক্তির সাথে কোনোভাবেই পেরে ওঠে না। এমনকি অশ্বত্থামার 1000 বছরের পুরনো কাপড় পর্যন্ত এতটা শক্তিশালী যে সে তার পরনের কাপড় পেঁচিয়েই ভৈরবার রোবটকে হেস্তনেস্ত করে দেয়। ততক্ষণে কমান্ডার মানস তার সুপ্রিমিয়া স্কিনের সৈন্য সামন্ত নিয়ে সাম্বালাতে চলে আসে। সাম্বালার জনগণ প্রত্যেকে এক একজন ফাইটার ছিল। সাম্বালার সেনাবাহিনীর সাথে সুপ্রিমের সেনাবাহিনীর যুদ্ধ লেগে যায়। তুমুল যুদ্ধের এক পর্যায়ে মানস একটি স্পেশাল অস্ত্র ব্যবহার করে যার নাম কলি পুরুষ। এই অস্ত্রটা কলির বানানো। এটা ব্যবহার করেই সে সবাইকে খতম করতে থাকে, ফলে সাম্বালার সেনারা পরাজিত হতে থাকে। এই অবস্থায় মারিয়াম সুমতিকে একটি স্পেশাল ক্রাফটে করে দূরে কোথাও পাঠানোর চেষ্টা করে। সুমতিকে
পাঠানোর পর সে নিজেই মানুষের সাথে যুদ্ধে লেগে যায়। মারিয়াম দেখতে পায় স্পেস শিপটি চলে গেলেও সুমতি যেতে পারেনি, সে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সুমতি এত মানুষকে মৃত্যুর মুখে ফেলে যেতে পারেনি। তখন আকাশে দেখতে পাওয়া যায় সেই স্পেস শিপটিকে মানুষ উড়িয়ে দিয়েছে, অর্থাৎ সুমতির শিপটিতে থাকলে সেও এতক্ষণে শেষ হয়ে যেত। মানুষ সুমতিকে ধরেই ফেলেছিল। সেই মুহূর্তে মারিয়াম সেখানে চলে আসে এবং মানুষের সাথে ফাইট করতে থাকে, কিন্তু শেষ রক্ষা হয় না, মারিয়ামকে মানুষ মেরে ফেলে। এই পরিস্থিতিতে সুমতি মানুষের স্পেসশিপ থেকে নিচে পড়ে যায়। তখনই তার হাত অশ্বত্থামা ধরে নেয়, বাট সে একা পারছিল না। তার হাত থেকে সুমতির হাত ছুটে যায়, সুমতি নিচের দিকে পড়তে থাকে। তখন আমরা দেখতে পাই ভৈরবাকে, সে হিরোর মতো এসে সুমতির হাত ধরে ফেলে। তারা দুজন মিলে সুমতিকে বাঁচায়, বাট পড়ে উঠেই অশ্বত্থামা ভৈরবাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। ঠিক এ সময়ে মানস একটি এআই টেকনোলজি দিয়ে অশ্বত্থামাকে পুরোপুরি আটকে দেয়। সে সেখান থেকে নড়তে পারছিল না। তো মানস সুমতিকে তার স্পেস শিপে তুলে নেয় আর বলে, ভগবান সমঝা থা না ইসে और कोई है इसे रक्षा करने के लिए। সেই মুহূর্তে আমরা দেখি যে ভৈরবা সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তার পাশে পড়েছিল অশ্বত্থামার সেই লাঠিটি। তখন অশ্বত্থ গাছের ছোট্ট একটি পাতা এসে লাঠিটির উপর পড়ে, ফলে লাঠিটি ভৈরবার হাতে পড়ে এবং জ্বলে ওঠে। লাঠিটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং ভৈরবা জেগে ওঠে। তো আমরা প্রভাসের কিলার লুকটা দেখতে পাই, অসাধারণ। ভৈরবার একটি এপিক ফাইট দেখতে পাই আমরা এখানে, এবং সে সেই অস্ত্রটা দিয়ে মানুষের বুক এফোর ওফোর করে দেয়। তো ঘটনা হচ্ছে ভৈরবাই হচ্ছে কর্ণের পুনর্জন্ম, কারণ এই অস্ত্রটা ছিল কর্ণের। অশ্বত্থামা বলেছিল এই অস্ত্রটা যার, তার হাতে পড়লে এটা অ্যাক্টিভেট হবে। অশ্বত্থামা কিছু কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, অর্থাৎ তার মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সাথে কর্ণের ফাইট হচ্ছে। সেখানে কর্ণের চেহারা একদম ভৈরবার মতো। কর্ণের এই অস্ত্র কিন্তু অর্জুনের গান্ডিবের থেকে ছুড়ে আসা তীরকেও ভেদ করে ফেলেছিল। সেদিন কর্ণ অশ্বত্থামাকে বাঁচিয়েছিল। যাই হোক, যতক্ষণ অস্ত্রটা তার হাতে ছিল ততক্ষণ সে কর্ণ ছিল, কিন্তু অস্ত্রটা চলে গেলেই সে বর্তমানের ভৈরবাতে ফিরে আসে এবং তার কিছুই মনে থাকে না। কিন্তু অশ্বত্থামা বুঝতে পারে যে কোনো ভাবেই হোক ভৈরবাকে মনে করাতে হবে যে সে আসলে কে। তার সাহায্য নিয়েই কিন্তু কালকির জন্ম হবে। তো আমরা এই মুভির লাস্ট সিনে দেখতে পাই সুপ্রিম ইয়াস্কিনকে। সুমতিকে যখন সেই চেম্বারে ঢোকানো হয়েছিল তখন তার থেকে যে এক ফোঁটা সিরাম নিষ্কাশন করা হয়েছিল সেটা নিয়ে কাউন্সিলর বানি তার কাছে আসে এবং ইয়াস্কিন সেটা তার শরীরে ইনজেক্ট করে। ওই এক ফোঁটা সিরাম তার বডিতে যাওয়ার সাথে সাথে সে পরিবর্তিত হতে শুরু করে এবং বৃদ্ধ থেকে একজন শক্তিশালী যুবকে পরিণত হয়। এই সময় আমরা দেখি তার 6টি হাত এবং তার চারপাশে 6টি ম্যাজিক বল, অর্থাৎ পুরাণ অনুযায়ী সে ভগবানকে কপি করে নিজেকে ভগবান বলে প্রকাশ করতে চায়। তখন আমরা দেখি যে ইয়াস্কিন কিন্তু অর্জুনের গান্ডীব ধনুকটিকে উঠিয়ে ফেলেছে, অর্থাৎ সিরামের মধ্যে কালকি অবতারের যে পাওয়ার ছিল সেটা তো ইয়াস্কিনের মধ্যে প্রবেশ করেছে, ফলে সেও একটু পাওয়ার পেয়েছে। সে বলে, এবার আমি যাব সুমতিকে উদ্ধার করতে। এখানেই মুভিটি শেষ হয়। তো কালকি 2898 এডি ছিল এই সিরিজের প্রথম পার্ট। এরপর অবশ্যই সেকেন্ড পার্ট আসবে এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটবে। তো আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।